আমাদেরকে নিয়ে মানুষে পুতুল খেলতেছে। এই বাংলাদেশের ভিতরে সব সুর, একটা রাস্তাও ঠিক নাই। আমার বউ প্রেগনেন্ট ছিল, তখন আমার বউর আমি এখান থেকে 3-4 বার ডাক্তারের কাছে নিয়ে গেছি। এরা আমাদের বাড়ির থেকে আমি সুলতানপুর পর্যন্ত হাঁটায় নিয়ে গেছি। ছোটবেলা আমরা পুতুল খেলতাম, মানে মিথ্যা গল্প সাজাইয়া পুতুল খেলতাম আর কি। পুতুলে পুতুলে বিয়ে দিতাম, বিয়ে করাইতাম, মিথ্যা অভিনয় করতাম। ছোটবেলায় কত খেলাধুলা করতাম, পুতুল খেলা। এখন বাস্তব জীবনে আইসা দেখতেছি যে আমাদেরকে নিয়ে মানুষে পুতুল খেলতেছে। সাধারণ মানুষ না, যারা দেশের জন্য কাজ করে, দেশের দায়িত্ব যাদের হাতে দিছে, তারা আমাদের সাধারণ মানুষকে নিয়ে পুতুল খেলে। যদি ঘটনা খুলে বলি, আমি এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার 6 নং ফতেহাবাদ ইউনিয়ন নবগঞ্জ গ্রামের নবগঞ্জ শাহিদগাহ ময়দানের পাশে। একটু দেখা ওইদিকে ক্যামেরাটা, হ্যাঁ এদিকে ঘুরাও। শাহিদগাহ ময়দানের পাশে এদিকে আছি। এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটা সুলতানপুর থেকে খলিলপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার প্লাস হবে না? 3 কিলো, 3 কিলো, হ্যাঁ 3 কিলো মানে 3 কিলো, 200 মিটার 3 কিলো 200 মিটার এরকমই বলছে। এই রাস্তাটা আজকে প্রায় 6 মাস হবে কাজ ধরা হয়েছে। কন্ট্রাক্ট যারা নিছে, কে বা কারা নিছে আমরা জানি না। যখন মালগুলা ফালায় এত বাজে মাল দিছে, যার কারণে এলাকাবাসী অভিযোগ করছিল। করার পর যিনি কন্ট্রাক্ট নিছিল কাজগুলা, তিনি আর মালটাল ফালায়নি, মানে কঙ্কর সুরকি এগুলো রাস্তার কোনো কাজ করেনি, এইভাবে ফালাই গেছে। সমস্যা হলো ফালাই যাওয়ার কারণে এই এদিক দিয়ে যত মানুষ, খলিলপুর, সুলতানপুর, খলিলপুরের ওই অঞ্চলের মানুষ, আসানপুর, জয়পুর, খলিলপুর, লক্ষ্মীপুর, ওই মানুষগুলা যখন ওই দিক দিয়ে সুলতানপুর যায় কিংবা বামনপাড়া যায় বা ওই দিকে যায়, তখন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করা লাগে। এবার ওই দিকের মানুষগুলো যখন খলিলপুর আসে, যেমন খলিলপুর ইউনিয়ন পরিষদের অর্ধেকাংশ পূর্ব দিকে মানুষগুলা এই রাস্তা দিয়ে নূরপুরের উপর দিয়ে তারা যাওয়া লাগে খলিলপুর ইউনিয়ন পরিষদে, যে কোনো কাজের জন্য, সেবা নেওয়ার জন্য। ইউনিয়ন পরিষদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে এতটা বাজে আর এতটা বেহাল অবস্থা, মানে বলে বোঝাবার মতো না। যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করছেন তারা একমাত্র এটা জানেন বা শোনেন বা বুঝতে পারবেন। সত্যিকার তো, যদি আল্লাহ না করুক, এই নবাবগঞ্জ গ্রামের কোনো একটা পরিবারের যদি একটা মুমূর্ষু রোগী থাকে বা একটা সিজার করার মতো মহিলা থাকে, তাকে নিয়ে যদি এই রাস্তা দিয়ে নেওয়া হয় অটো রিক্সা বা সিএনজি দিয়ে, আমার মনে হয় গাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যাবে। হয়তো কথাটা শুনতে একটু খারাপ লাগছে আপনাদের কাছে, কিন্তু সত্য ঘটনা এমনই হবে। তো এই রাস্তার এত বেহাল দশা। এখন এসে দেখলাম আবার কয়েকবার যখন মালগুলা ফালাইছে, গ্রামবাসীর অভিযোগ করছে কন্ট্রাক্টদারের কাছে, ইউনোর কাছে, অনেক জায়গা, যে যে জায়গায় অভিযোগ করলে কাজ ওইখানে করছে, কাজ বন্ধ ছিল। অনেক দিন যাবত মালগুলা এলোপাতারি ভাবে ফালাই রাখছে, মনে হয় যে পাহাড়ি রাস্তা। একটা অটো আসতে পারে না, একটা সিএনজি যেতে পারে না, একটা মোটরসাইকেল যেতে পারে না, একটা রুগী নিয়ে যাইতে পারে না, এমন একটা বেহাল দশা। এখন আবার নতুন ভাবে কাজ ধরছে, করার পরে যখন আবার মালগুলা ফালাইছে, তখন আবার দেখছে যে এখানে যে কংক্রিট গুলো আছে এগুলো রাবিশের মতো 2 নাম্বার মাল। তখন আবার অভিযোগ করছে। এখন নাকি আজকে মালগুলা উঠাই নেওয়ার জন্য বলছে। হ্যাঁ, বিস্তারিত ঘটনা আমি আপনাদেরকে বলবো। মালগুলো উঠাই নিতেছে, আবার নতুন ভাবে মাল ফালাবে। আমার পাশে দেখতেছেন সজীব জমাদার, এই রাস্তা নিয়ে একাধিকবার ভিডিও করছে, কথাবার্তা বলছে। ওই পুরোটা বিষয় জানা আপনাদেরকে বলবো। সজীব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসলে একটু বিস্তারিত খুলে বলেন যে আপনি তো প্রথম থেকে দেখতেছি এই রাস্তা নিয়ে কথা বলতেছেন, কাজ করতেছেন, ভিডিও করতেছেন বা প্রতিবাদ করতেছেন, এলাকাবাসীদেরকে একত্রিত করছেন। আসলে ঘটনা কি একটু খুলে বলেন তো, এত বেহাল দশা কেন আসলে? আচ্ছা বলি। আসসালামু আলাইকুম। আমাদের এই রাস্তাটা দীর্ঘ 18 বছর কাজ হয় নাই। মুজিবুর হাসান মুন্সির আমলে এই রাস্তাটা কাজ হয়েছিল। মানে উনি অনেক শক্তভাবে কাজ করছিল। কাজ করার কারণে আমরা দীর্ঘ 18 বছর খাইতে পারছি। আমরা অনেক ভোগান্তিতে ভোগা লাগছে। অনেক নেতা, অনেক কিছু তো ছিল বা আমাদের এলাকাতে আসছিল, কিন্তু আসলে তো ওদের দ্বারা তো আমাদের কাজ হয় নাই। কেউ টেন্ডারটা ভালো করে আনতে পারে নাই। যাক, আল্লাহর একটা অসংখ্য রহমত আছে। আমাদের কাকা একজন এলজিডি ইঞ্জিনিয়ার আছে, ওনার মারফতে, ওনার উসিলা বিভিন্ন সাইফুল ইসলাম জমাদার, উনি অনেকভাবে চেষ্টা করে ওনার স্যারদেরকে বলে রাস্তাটা টেন্ডার আবার পুনরায় করছে। করার পরে রাস্তার কাজ ধরছে। কাজ ধরার পরে দীর্ঘ, ওরা যখন কাজ ধরছে, সাইডের কাজ টাজ করছে, তখন আমরা ওদেরকে বেশি বলি নাই। আমরা ওদেরকে একটা কথা বলছি যে আমাদের এখানে কাজ আমরা সম্পূর্ণভাবে বুঝে পেলে হয়েছে। তো ওরা বলছে যে কাজ, সরকারি কাজ আমরা যেভাবে করার এভাবে করবো। ঠিক আছে, যেভাবে করার এভাবে করেন, সমস্যা না। আমাদের যখন প্রয়োজন আমরা তখন করবো। সাইডে
ওয়াল করছে, এই সাইডগুলো নিচে। তারপরে ইট গেছে, তখন আমরা একটা বাধা বুদ্ধি দেই নাই, কারণ দেই নাই কেন, ওরা করতেছে নিচে করতেছে, সমস্যা নাই, নিচে যে কোনো সমস্যা quality কেমন হ্যাঁ হয়েছে? কাজের কোয়ালিটি ভালো ওই হয়েছে? কোয়ালিটি এতটা মানে ইয়া হয় নাই, ভালো হয় নাই। আর এই টেন্ডারটা আসছে 2023 সালে, আজকে দুই দুই বছরের মতো হয়ে গেছে, 25 সাল চলতেছে। তো ওরা কাজ করতেছে, আস্তে আস্তে কাজ করে আগাইছে, তারপরে ছাত্র আন্দোলন হলো, হওয়ার পরে সরকার চেঞ্জ হইলো, হওয়ার পরে দীর্ঘ 6 মাস কাজ বন্ধ ছিল, ওরা কাজ করে নাই। 6 মাস পরে আবার পুনরায় ওরা আবার কাজ চালু হয়েছে। রাতের আধারে, রাতের 1টার দিকে ট্রাক্টর আওয়াজ শোনা যাচ্ছে, 20-30টা মানে ট্রাক্টর এখানে সমানে চলাচল টলি করতেছে। ট্রাকগুলো যেগুলো হ্যাঁ, টলি ট্রাকগুলো মালামাল আনে। তখন আমার কাছে ফোন আসলো, ভাই রাস্তাতে মনে হয় মাল ফালাইতেছে। একদিন রাতের আগে ফালাই গেছে, আমি বাড়িতে ছিলাম না, এরপর দিন বাড়িতে আসছি, পরে ফোন দিছে আজকে মাল ফালাইতেছে, ভাই চলেন মালগুলো যাই আজকে দেখি। তো আমি কাছে ঠিক আছে, তো যাই। তো ফোলাবেন ফোন দিলাম, যুবক যারা আছে মোটামুটি আমরা 30-40 জন আমরা একত্রিত হয়েছে, রাত্রে গেছি, যাইয়া দেখি যে 2 নম্বর রাবিশ, মানে যে ব্রিক ফিলের যে রাবিশ গুলা, ওই রাবিশ গুলা এখানে মাল ফালাচ্ছে। তখন আমরা ওদেরকে বলছিলাম, ভাই আপনাদেরকে কে বলছে? ওরা বলছে যে আমাদেরকে সবুজ চন্দ্র রায়, ইঞ্জিনিয়ার, দেবিদ্বার উপজেলার, উনি নাকি বলে বলছে। তো বললাম যে ভাই আমার তো লাইফও শুনি নাই কখনো ইঞ্জিনিয়ার সাহেব বলবে যে 2 নম্বর মাল ফালাইতে। যাক, ওই ভিডিওগুলো আমি ফেসবুকে দিছিলাম। দেওয়ার পরে ওদেরকে ডাইরেক্টলি আমরা যুব সমাজ নিষেধ করে, মাল রাস্তাতে আর একটা ফালানো যাবে না বলে এলাকাবাসী একত্রিত হয়ে ওদেরকে এই মাছ আইনা মাল ফালাইছে পরে, ওই যে এই মালগুলা জুম করে। আর বিভিন্ন জায়গায় মালের টাল ছিল, এগুলা ওরা লেভেল করে নাই। তো দেবিদ্বার উপজেলা লেভেলটার জন্যই বলছিলাম যে গাড়ি দেবিদ্বার চালাতে করতে অনেক কষ্ট। দেবিদ্বার উপজেলা ইঞ্জিনিয়ারের কাছে তো আমি প্রশ্ন গেছিলাম যে ভাই স্যার, ওরা কাজ যখনই ধরে যত 2 মাস মাল ফালাইছে, যেই কংক্রিটের যে টাল গুলো ছিল আছে, পাহাড়ি রাস্তার মতো ঢেউ ছিল। হ্যাঁ হ্যাঁ, এগুলো একটু যদি লেভেল করে দেন। এসএসসি পরীক্ষা ছিল তখন, পরীক্ষাতে মানুষ যাতায়াত করতে পারে না, হাইটটা যায় সামনে থেকে গাড়িতে উঠা লাগে যায়। দুঃখের একটা বিষয় শেয়ার করি, আমার বউ প্রেগনেন্ট ছিল, তখন আমার বউরা আমি এখান থেকে 3-4 বার ডাক্তারের কাছে নিয়ে গেছি, এরা আমাদের বাড়ির থেকে আমি সুলতানপুর পর্যন্ত হাঁটায় নিয়ে গেছি। আপনার নিজের ওয়াইফ? আমার নিজের ওয়াইফ। এই রাস্তার জন্য, হ্যাঁ, এত বেয়াল ছিল। কিন্তু আমার ওয়াইফ আমার একটা কথা বলছে যে এই রাস্তা নিয়ে তুমি কথা বলছো আমাদের ভালোর জন্য। আমি না তো 3-4 বার একটু কষ্ট করলাম, সমস্যা নাই, হাইটা গেলাম, কিন্তু জনগণ তো দীর্ঘদিন 10-12 বছর কম করে অনাহারে সঠিকভাবে আমরা চলাফেরা করতে পারবো। আর যদি রাস্তার কাছে 2 নম্বর ভাবে করে যায়, তাহলে তো আবার বছর 2 বছর ভেঙে যাবে, তো আমরা আবার হেয়ে কষ্ট হইব। যাক, আমি তো 3-4 দিন কষ্ট করলাম, এটা কোনো সমস্যা নাই। যাক, তারপরে আবার দিন পুনরায় ওরা আবার দ্বিতীয়বার কাজ ধরছে। মানে এগুলো পরে ইঞ্জিনিয়ারের বলার কারণে অনেক দীর্ঘ, মানে প্রায় 1-1.5 মাস ছিল। পরে ইঞ্জিনিয়ার আসছে, ইঞ্জিনিয়ার এসে মানে আবার ওনার অফিসে গেছিলাম, যা ভিডিও দেখাইছি, দেখেন প্রেগনেন্ট মহিলারা হাইটা যায়, ওইগুলো চলতে পারে না। উনি বলছে আমি চিঠি দিচ্ছি 2টা, চিঠি দেওয়ার পরে এখন কোনো রিপ্লাই পাই নাই। যাক, এরপরে রিপ্লাই দিছে কি রাস্তার পুনরায় আবার কাজ হবে, এবং পুনরায় এখন আমার ওই কন্ট্রাক্টর বিভিন্ন লোক দিয়ে এই এলাকাতে, আমাদের নূরপুর কোটনাতে, নাম প্রকাশ করি না, বলে গেছে যে মানে হাইটেড হুন্ডা দিয়ে আসছিল ওরা 8-10টা প্রভাবশালী লোকদেরকে দিয়ে, যে রাস্তায় যাতে কেউ বাধা না দেয়, হ্যাঁ, ওইটার জন্য কাজে বাধা না দেয়, ওদেরকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য, মানে হ্যাঁ, প্রভাবশালী গ্রুপ হিসেবে বলে গেছে। তো এখন বলে যাওয়ার পরে ভাবছে যে আর কাজ বাধা দিব না। তো রাত্রে বেলা আবার যেদিন বলে গেছে সকল জনগণের রাস্তা দিয়া, এদিন রাত্রে আবার মানে মাল ফালাইছে, আমাকে ডেকেও পার্সোনালি ডেকে মানে সকাল বলছে রাস্তার কাছে বাধা দিও না, এই না এই না। আমি ওনাকে একটা প্রশ্ন করছিলাম, ভাই আপনিও ইঞ্জিনিয়ার না, আমিও ইঞ্জিনিয়ার না, আর আমাদের এখানে 2 নম্বরের মাল ফালাইছে, আমরা এটা কখনো মানবো না। যত ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ার সাহেব বুঝবে, উনি এসে দেখে যদি ভালো মনে করে বলবে যে হ্যাঁ থাকবে, না এলে থাকবে না। আমাদের যেটা দায়িত্ব আমরা এটা পালন করে যাব, কারণ এই রাস্তাতে চলাচল আমরাই করব। আমি ওনাকে এই প্রশ্নটা করছিলাম। যাক, উনি অনেকভাবে অনেক চেষ্টা করছে বুঝানোর, আমি বুঝমানি না। রাতের বেলা যখন আবার দেখবো, এই দিন রাত্রে আবার ট্রাক্টরে আবার শোনা যায়, তখন এই দিন রাত্রে আবার আইসা দেখলাম যে লাউ এ কদু, মানে আমরা যে দুঃখে মানে ওদেরকে বাধা দিছি, এই দুঃখটাই আবার 2 নম্বর মালে রাতে ফালানো হচ্ছে। তখন আমাদের হ্যাঁ, এই মালগুলো এখানে যে এতটুকু এখন যে উঠে নিতেছি, তখন আমরা পরে আবার ভিডিও করলাম, ভিডিও করে জায়গা জায়গা যা দরকার কুমিল্লা ল্যাবে, তারপরে হ্যাঁ অভিযোগ করা হয়েছে, তারপর আমাদের দেবিদ্বার অফিসে অভিযোগ করা হয়েছে, তারপর ওই যে আমাদের যে উপজেলা ইঞ্জিনিয়ার কাছে পাঠানো হচ্ছে। তখন ইঞ্জিনিয়ার সাহেব মানে বলছে যে ওনারা মনে জানে না রাতে যে মাল ফালাচ্ছে, কি এই মালগুলো পরীক্ষা করার জন্য নিছে আর কি। কোয়ালিটি কেমন?
কোয়ালিটি দেখার জন্য আর কি। আমরা জানাইছি, হুম। তো ওরা বলছে যে আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি। আমরা কিন্তু ওই দিন রাত্রে ওদেরকে মাল ফালাইতে আর বাধা দিই নাই। এর আগে মাল ফালাইতে বাধা দিয়েছিলাম, মাল ফালাইতে বাধা দিই না, ওদেরকে বলছি মাল ফালাও, সমস্যা নাই, যেটা করা এটা পরে দেখা যাবে। এর দুদিন পর একদিন পরে ল্যাব থেকে লোক আসছে, আসার পরে ওনারা ডাইরেক্ট কন্ট্রাক্টরও আমাদের ইঞ্জিনিয়ারকে বলে গেছে যে আপনারা বুঝি তাহলে কি প্রত্যেকটা জায়গাতে মানে এরকম মানে কাজ করেন নাকি? আমরা ল্যাবে কি মালটা কি নিমু? ল্যাবের আগে তো আমরা নিজের চোখে যেটা দেখতেছি এটা তো আমরা বিশ্বাস করতে পারতেছি না যে এত 2 নম্বর মাল আমরা চোখে বাজতেছে। আর ল্যাবের কর্মকর্তারা ল্যাবের কর্মকর্তারা বড় স্যার, হ্যাঁ, ইঞ্জিনিয়ারকে এবং কন্ট্রাক্টরকে, নরমাল মাল কেন হুম, ল্যাবে নেওয়ার প্রয়োজন এর আগে ধরা পড়ছে যে মাল হ্যাঁ, নরমাল এর মাল। আগে হ্যাঁ ওনার চোখে মানে মানে বাজছে। আর আপনি যদি 1 সপ্তাহ ওনাকে টাইম দিছে, যদি এই মালটা উনি 1 সপ্তাহের ভিতরে উঠাই না নেয়, তো ওনাকে মানে যেটা ওদের অফিসিয়ালি যে দায়িত্ব অফিসিয়ালি ভাবে নেওয়া মানে দরকার। অ্যাকশন নেওয়া দরকার, ওরা অ্যাকশন নিবে। এই জন্য এখন মালগুলো উঠাই নিতেছে। এখন পুনরায় যখন আমরা এই কাজগুলো করার পরে এখন এই মালগুলো উঠে নিচ্ছে, এখন নিয়ে সেরা দেখা যাক। আমরা তারপর সতর্ক আছি, এভরিথিং যতটুকু মাল আছে এতটুকু উঠাইতে বলছে, যতটুকু মাল ফালাইছে। আর এখানে ইট আইন না ইট বাইঙ্গা রাস্তা কাজ ধরতে বলছে। আর সাইডে যে এই এজিং গুলা, এগুলাতে স্যার ডাইরেক্টলি বলে গেছে যে এগুলা হবে না, এগুলাতে আরো আপনার হাত মানে 1-1.5 ফুট বাড়াইতে হবে, নাহলে আপনার রাস্তা টিকবে না। আর এইভাবে কিভাবে আপনি কাজ করতেছেন, এই বিভিন্ন অনেক কিছু স্যার বলে গেছে, আর যা বলে বোঝানোর মতো না। তারপরে আমাকে ফোন দিয়েও হুমকি দেওয়া হয়েছে, আমি ওই ফোনের হুমকিটাও আমি ফেসবুকে দিছি। আর যদি মৃত্যুর এতই ভয় পাইতাম বা ডরাইতাম, তাহলে আর প্রতিবাদের জন্য আগে আসতাম না। আর মৃত্যু একদিন মরতে হবে সবাই, আপনি মরবেন আমি মরবো, কিন্তু এই কথা বলে মরি নাকি? হ্যাঁ প্রতিবাদ করে মরাটা সবচেয়ে উত্তম। হ্যাঁ। আমার কখন মৃত্যু হবে এটা কেউ জানে না, বা আমি নিজেও জানি না কখন মৃত্যু হবে, কিন্তু প্রতিবাদ করবেন সবাই, যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন। কিন্তু আর আমাকে নিয়ে যারা সমালোচনা করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই জন্য একটু কথা বলি, একটু বাড়াই, এই জন্য ধন্যবাদ জানাই, আমাকে আরো উৎসাহিত করছেন, এই আমার বিরুদ্ধে জায়গায় তুলছেন, কথা বলছেন। সিংহ যখন নাকি বলে ঘুমাই থাকে তখন তার মানে নিশ্চুপ থাকে, আর সিংহ যখন জায়গায় ওঠে তখন তার মানে রূপটা তখন দেখা যায়। আর আমাকে আরো উল্টা, সিংহের কানে খোঁচা মারা হয়েছে। হ্যাঁ তখন আমাকে আরো উল্টা আপনারা কি করছেন, জায়গায় দিচ্ছেন। জায়গায় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি। আর মৃত্যু নিয়ে আমি ভয় পাই না, জন্মাইছি একবার মরবো একবার। ওকে, ভালো থাকেন, ধন্যবাদ। অনেক ধন্যবাদ আসলে সজীব ভাইকে, এসে আসলে প্রথম থেকে এ পর্যন্ত যত অনিয়ম ছিল এই রাস্তাকে ঘিরে প্রতিবাদ করছে, ভিডিও ধারণ করছে, মানুষের কাছে কাছে পৌঁছাইছে, এবং গ্রামের অনেক মানুষের সমালোচনা করছিল এক পর্যায়ে যে এই সজীবের কারণে রাস্তার কাজগুলো হচ্ছে না, অনেক বিলম্ব হচ্ছে কাজে। আসলে কিন্তু না, এই সজীবের কারণে আজকে এই 2 নাম্বার মালগুলা উঠায় নিতেছে এবং 1 নাম্বার মাল আসবে। আরেকটা বিষয় আমি যেটা বুঝতে পারলাম ওর কথা অনুযায়ী, ওই যে ল্যাবে মালগুলা পরীক্ষা নিরীক্ষা করে, যে মালগুলো 1 নাম্বার কিনা 2 নাম্বার, ওই ল্যাবের কর্মকর্তা এখানে বলছে যে আমরা এখানে আসছি, অভিযোগ হয়েছে দেখে আসছি, অভিযোগ হওয়ার কারণে এখানে আসছি, আসার পরে দেখছি মালগুলো 2 নাম্বার। আরো তো কত রাস্তা হয় সেখানে তো আমরা যাই না, কারণ সেখানে অভিযোগ হয় না। তাহলে সেখানকার অবস্থা কি হবে আপনারাও বুঝছেন। এখানে রাস্তা নিয়ে অভিযোগ করা হওয়ার কারণে ল্যাবের কর্মকর্তারা আসছে, পরীক্ষা করে দেখছে এই অবস্থা। যেখানে অভিযোগ হয় না সেখানকার অবস্থা কি হবে। আমি এই যে দেখলাম পুরা রাস্তাটা যখন আসলাম, এদিক দিয়ে যারা আসছেন, হ্যাঁ, এই নবাবগঞ্জ রাস্তায় নূরপুর কোটনা, কোটনা বলে বলছি, নবাবগঞ্জ, নূরপুর, সুলতানপুর, খলিলপুর, এদিকে যারা চলাফেরা করেন, এই রাস্তাগুলোতে যারা আসছেন দেখবেন যে সাইডের যে ইটগুলো আছে না, এই যে ইটগুলা, এই যে ইটগুলা আছে না, ইটগুলা অনেক ইট খালে পড়ে গেছে, ডুবাই পড়ে গেছে, গর্তে পড়ে গেছে। আর মানুষ তো ভাই সবাই তো এক না, কিছু মানুষ লোভী আছে, এই ইটগুলা অনেকে বাড়িতে পর্যন্ত নিয়ে যাইতেছে। নিবেই তো, আপনি যখন এটা রক্ষণবেক্ষণ না করবেন, এটার দায়িত্ব যদি আপনি সঠিকভাবে পালন না করেন, এটার ক্ষতি তো হবেই। এটার দায়িত্ব কার? এই যে দেখেন কি একটা বেহাল দশা। এই যে এই কাজগুলো কিন্তু একবার আমাদের জনগণের টাকা, সরকারি বাজেটে কিন্তু এই কাজগুলো হয়েছে। এই কাজগুলো হয়েছে না একবার? তাদেরকে একটু দেখাও সবাইকে, এই কাজগুলো একবার হয়েছে না? এখন আবার যখন কাজ করবে, এদিকে দাও, এখন যখন আবার কাজ করবে তখন কিন্তু এই কাজগুলো আবার করতে হবে। তাহলে এই টাকাগুলো কোথায় থেকে আসে? আমাদের জনগণের টাকা না? আমাদের জনগণের টাকা। এই যে মালগুলো একবার আনলো, এই মালগুলো কিন্তু জনগণের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে, অর্থাৎ ট্রলি ট্রাক যেগুলা, ওই ট্রলি ট্রাক গুলো লোড করে আনা হয়েছে। এখন যে মালগুলো উঠে নিতেছে, আবার মালগুলো আনবে, এনে দিবে, এই টাকাগুলো খরচ হইতেছে না? কেরিং খরচ হইতেছে না? গাড়ি ভাড়া খরচ হইতেছে, কত কিছু খরচ হইতেছে, লেবার খরচ হইতেছে। এই টাকাগুলো কার? আপনার আমার। তাহলে প্রথমেই
আপনারা অরিজিনাল যেই কাজগুলো করার দরকার ছিল, যেই সঠিক মালগুলো ব্যবহার করার দরকার ছিল, ওইগুলো করতেন। ওইগুলো যদি প্রথম দিকে আপনারা করতেন, 2 নম্বরই না করতেন, আজকে এতটা মানুষ ভোগান্তির শিকার হওয়া লাগে না, এত কষ্ট পাওয়া লাগে না। সত্যি কথা, এখন তো কিছুটা লেভেল আছে। প্রথম যখন মালগুলা ফালাই যায়, যখন গ্রামবাসী অভিযোগ করে, তখন তারা হয়তো পরে কাজ করবো, ঠিক আছে, পরে কাজ করব, অভিযোগ আসছে, তারা হয়তো অন্তত মালগুলা সমান করে দিয়ে গেলে পারতো। কিন্তু মালগুলা ছিল আপনার পাহাড়ি রাস্তার মতো ঢেউ ঢেউ, সাগরের যেভাবে ঢেউ থাকে, বড় বড় ঢেউ, একটা অটো, একটা সিএনজি, একটা মোটরসাইকেল যাইতে পারে না, এমন একটা বেহাল দশা ছিল। আমরা যদি এই যে একটা মুরব্বির কাছে জিজ্ঞাসা করি, আসলে এই রাস্তাটা কতটা আরামদায়ক নাকি ভোগান্তির শিকার, আপনি বলেন। ভোগান্তির শিকার। এটা যেভাবে কাজ করছে এরা কাজ হয় নাই, একবারে একবারে বেকার। আর ইটগুলা যে দিছে, ইটগুলা কোনো আপনার একটা ওই ঠিক নাই। 2 নম্বর ইট দিয়ে কাজ করতেছে। এগুলা এগুলা কি লোক নাই? এই বাংলাদেশে কি লোক নাই? এই ইঞ্জিনিয়ার নাই? ভালো ভালো ইঞ্জিনিয়ারটা কই গেছে? সব যে সুরের খেলা। এই বাংলাদেশের ভিতরে সব সুর। একটা রাস্তাও ঠিক নাই। এই যে আমরা দেখলাম সব রাস্তা একবারে 2 নম্বর ইট ফালাই দিয়ে গেছে। ঠিক আছে, কি আসলে করবো আর? মানে ভিতরে অনেক কথা জমা আছে বুকের ভিতরে, কষ্ট বুঝছেন? লাগে, এর মানে কষ্ট বলতে লাগে। গেলে ঘন্টার পর কষ্ট ঘন্টা বলা লাগে, দেখলে, বুঝলি রাস্তা নাই। বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা হয়ে যাবে, কিন্তু বুকের যে কষ্ট, এগুলা শেষ হবে না আসলে। আমি নিজেও এই রাস্তাতে অনেকবার চলাফেরা করছি, বলছিলাম যে একটা মুমূর্ষু রুগী যদি এই রাস্তাতে নেওয়া হয়, বা একটা প্রেগনেন্ট মহিলা যে সিজার হবে, ডেলিভারি হবে, এই রাস্তাতে নিয়ে গেলে আমার মনে হয় গাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যাবে। ওই যে সজীব বললো যে ওর ওয়াইফকে ওই নিজে হাঁটাইয়া নিছে সুলতানপুর, গাড়িতে নিতে পারেনি, এমন একটা অবস্থা। আসলে এই বিষয়গুলো মনে হয় যেন কেউ দেখার নেই। এই জন্য প্রথমে বলছিলাম যে আমরা ছোটবেলা পুতুল খেলছি, পুতুলে পুতুলে বিয়ে দিছি, বিয়ে করাইছি, আজকে বাস্তবে আমাদেরকে নিয়ে পুতুল খেলতেছে দেশের কিছু অসাধু ব্যক্তিরা। যদি ভালো লাগে আজকে ভিডিওটা শেয়ার করবেন, সচেতন মানুষ যেন সচেতন হয়, সতর্ক হয়, প্রতিবাদী হয়। ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।